প্রিয় দর্শক, কালের কণ্ঠ সংবাদে স্বাগত। সাথে আছি আমি অপর্ণা আহমেদ বর্ষা। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর উদ্যোগে হুন্ডি চক্র এখন সুবিধা করতে পারছে না। এদিকে অফিসিয়াল রেট ও হুন্ডি রেট কাছাকাছি চলে আসায় প্রবাসীরাও এখন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে পাচার বন্ধ করে রেমিটেন্স জোয়ার সৃষ্টি করা সম্ভব। এতে চলমান ডলার সংকট ও রিজার্ভ পতন তড়িৎ গতিতে নিয়ন্ত্রণে আসবে। বিস্তারিত জানাচ্ছেন ময়ূক ইসলাম। ফের চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ প্রবেশ ও পণ্য খালাসে জটিলতা তৈরি হয়েছে। সফটওয়্যার জটিলতার কারণে জাহাজ ও কন্টেইনার জটের আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। একই সঙ্গে তাদের গুনতে হচ্ছে বড় অঙ্কের পোর্ট ডেমারেজ। আমদানি রপ্তানি বাণিজ্যে আন্তর্জাতিক সফটওয়্যার এসআইকুডো ওয়ার্ল্ড আপগ্রেড করা হয় গত 20 সেপ্টেম্বর। এরপর থেকেই জাতীয় রাজস্ব বোর্ডের এই সার্ভারে শুরু হয় জটিলতা। এতে অনলাইনে জাহাজ আসার ঘোষণা প্রদান, নিবন্ধন এবং চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ প্রবেশ ও পণ্য খালাসে জটিলতা তৈরি হয়েছে। ফলে তৈরি পোশাক খাতে প্রতিদিন গড়ে পোর্ট ডেমারেজ দিতে হচ্ছে 4 কোটি টাকা, এমন অভিযোগ করেছে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ। সার্ভারের এই জটিলতা না কমলে চট্টগ্রাম বন্দরে ফের জাহাজ ও কন্টেইনার জটের আশঙ্কা করছেন বন্দর ব্যবহারকারীরা। ছাত্র জনতার আন্দোলনের কারণে জুলাই আগস্ট মাস জুড়ে বন্দরের ইয়টগুলোতে 40,000-এর ওপরে কন্টেইনার থাকায় বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। 1 মাসেরও বেশি সময় পর চট্টগ্রাম বন্দরে কমতে শুরু করেছিল জাহাজ ও কন্টেইনার জট। এখন বহির্নগরে 4-5 দিন অপেক্ষার পরই একটি জাহাজ বন্দরে ভিড়তে পারছে। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সারা দেশের কাস্টমে আমদানি পণ্যের তথ্য এসআইকুডো ওয়ার্ল্ডের মাধ্যমে অনলাইনে কাজ হয়ে থাকে। বিদেশ থেকে কোনো পণ্য আনা হলে সেই পণ্য কিসে আসছে, কি পরিমাণে আসছে, কোন জাহাজে আসছে, কোন কন্টেইনারে আসছে, এর ট্যাক্স কত হবে, রাজস্ব বোর্ডের পাওনা পরিশোধ করা হয়েছে কিনা, সব ধরনের তথ্য থাকে এই ওয়ার্ল্ডে। তাই এটিতে এক জায়গায় তথ্যের অমিল হলে সব জায়গায় ভোগান্তির শিকার হন ব্যবহারকারীরা। রবিবার পরিস্থিতির অবনতি ঘটে। লগ ইন করলে বিল অব এন্ট্রিতে ক্লিক করলে রেড এরর আসছে। অনেক ক্ষেত্রে আমদানির গুরুত্বপূর্ণ তথ্য সিস্টেম থেকে গায়েব হয়ে যাচ্ছে। ফলে নিবন্ধন না হওয়ায় বহির্নগরে রয়েছে খাদ্যশস্য, সার ও এলপিজি বোঝাই বেশ কয়েকটি জাহাজ। এতে উৎকণ্ঠায় আছেন শিপিং এজেন্ট ও আমদানিকারকরা। অ্যাসোসিয়েশনের বন্দর সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী হাওলাদার জানান, সার্ভার খুবই ধীরগতিতে কাজ করছে। কোনো তথ্য দিলে সেটি সার্ভার থেকে গায়েব হয়ে যাচ্ছে। বারবার এরর আসছে। একটা বিল অব এন্ট্রি দাখিল সহ শুল্ক কর পরিশোধ করতে যেখানে 5 মিনিট সময় লাগার কথা, সেখানে আধা ঘন্টা 1 ঘন্টায়ও কাজ হচ্ছে না। এভাবে যদি সার্ভারের জটিলতা দেখা দেয়, তাহলে বন্দরে আবারও কন্টেনার ও জাহাজ জট দেখা দিতে পারে। বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন জানান, শুক্র ও শনিবার এসআইকুডো ওয়ার্ল্ড সফটওয়্যারটি আপগ্রেডের পর থেকেই তা ধীরগতির হয়ে গেছে। আমদানিকারকরা সঠিক সময়ে পণ্য খালাস করতে না পারলে বন্দরের ড্যামারেজ গুনতে হবে। ক্ষতির মুখে পড়বেন আমদানিকারকরা। আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে 1995 সালে চট্টগ্রাম কাস্টমস হাউসে অটোমেশনের যাত্রা শুরু হয়। এ সময় এসআইকুডো প্লাস ভার্সন থাকলেও 2013 সাল থেকে কাস্টমে এসআইকুডো ওয়ার্ল্ড পদ্ধতি চালু হয়। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ। দেশে মোট বেকারের 12%ই উচ্চশিক্ষিত, অথচ যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই তাদের বেকারত্বের হার মাত্র 1.07%। দেশে শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানে এমন ধস নামার পেছনে মূলত চাকরির বাজার সংকুচিত হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, চাকরি না থাকায় শিক্ষিত তরুণ তরুণীদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত কর্মসংস্থান তৈরি করা না গেলে দেশের জন্য তারা বড় বোঝা হয়ে দাঁড়াবেন। বিস্তারিত ফারজানা আমিনের প্রতিবেদনে। দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গত 3 বছরে উচ্চশিক্ষা সম্পন্ন করা প্রায় 19 লাখ শিক্ষার্থীর অধিকাংশই এখনও কর্মহীন। চাকরি না থাকায় শিক্ষিত এসব তরুণ তরুণীর কেউ কেউ মানবেতর জীবনযাপনও করছে। বিপুল সংখ্যক এই বেকারদের জন্য দ্রুতই কর্মসংস্থান তৈরি করা না গেলে দেশের জন্য তারা বড় বোঝা হয়ে দাঁড়াবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হতাশ হয়ে অনেকে হয়তো চলে যেতে পারেন বিপথেও।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির তথ্য মতে 2021 সালের বার্ষিক প্রতিবেদনের প্রাপ্ত তথ্য অনুযায়ী সে বছর পাস কোর্স, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন 3,44,528 জন শিক্ষার্থী। 2022 সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন 6,47,620 জন। বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2023 সালে উচ্চতর ডিগ্রি নিয়েছেন প্রায় 9 লাখ শিক্ষার্থী। সব মিলিয়ে গত 3 বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 18,92,000-এর বেশি তরুণ তরুণী উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার জরিপ বিশ্লেষণ করে দেখা গেছে এসব গ্র্যাজুয়েটের সিংহভাগই এখনও কর্মস্থলে প্রবেশ করতে পারেননি। আবার যারা চাকরি পেয়েছেন তাদের বেশিরভাগই বেসরকারি ও মিড লেভেলের কিছু প্রতিষ্ঠানে কর্মরত। বেসরকারি খাতের উদ্যোক্তারা বলছেন, সরকার সেবা খাতে কর্মসংস্থান বাড়াচ্ছে, বেসরকারি খাতও বড় হচ্ছে। এর সঙ্গে সঙ্গতি রেখে তরুণদের কর্মদক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্যা হচ্ছে, সব অভিভাবক চান সন্তান ডেস্ক জব করুক। ডেস্ক জব ছাড়া অন্যান্য চাকরিও যে সম্মানজনক সেটি বুঝতে হবে। এ অবস্থার পরিবর্তন আনতে হলে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোও জরুরি। সরকারি প্রতিষ্ঠানগুলোয় প্রতি বছর যে পরিমাণ নিয়োগের সুপারিশ করা হয়, উচ্চশিক্ষিত তরুণদের বিপরীতে সংখ্যাটা খুবই নগণ্য। বর্তমানে সরকারি চাকরির বেশিরভাগ নিয়োগ হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির মাধ্যমে। সংস্থাটির বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত 3 বছরে মোট 35,356 জনকে চাকরির সুপারিশ করেছে তারা। তাদের মধ্যে 2021 সালে 17,646 জন, 2022 সালে 4,595 জন এবং 2023 সালে 13,115 জনের চাকরির সুপারিশ করেছে পিএসসি। বিবিএস এর তথ্য বলছে, দেশে মোট বেকারের 12%ই উচ্চশিক্ষিত, অথচ যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই তাদের বেকারত্বের হার মাত্র 1.07%। দেশের শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানে এমন ধস নামার পেছনে মূলত চাকরির বাজার সংকুচিত হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। দেশের শিল্প খাতের পরিধি বড় হলেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অনেক কম। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত ধীর হওয়ায় এবং বেসরকারি অধিকাংশ চাকরিতে অভিজ্ঞতা চাওয়ায় স্নাতক শেষ করে শিক্ষার্থীদের দীর্ঘদিন বেকার থাকতে হচ্ছে অথবা অতি স্বল্প বেতনে চাকরি করতে হচ্ছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স পুনর্গঠন করছে সরকার। টাস্ক ফোর্সের কার্যপরিধি সম্পর্কেও জানানো হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে। 9 সদস্যের টাস্ক ফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। বিস্তারিত প্রতিবেদনে। গত কয়েক বছর ধরেই ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানা টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা। দেশ থেকে পাচার হওয়া সেই অর্থ দেশে ফিরিয়ে আনা ও ব্যবস্থাপনার লক্ষ্যে টাস্কফোর্স পুনর্গঠন করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে 9 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। আগে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে কমিটির সদস্য সংখ্যা ছিল 14 জন। অর্থ মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, আর সদস্য হিসেবে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপযুক্ত প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি, আইন ও বিচার বিভাগ সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের একজন উপযুক্ত প্রতিনিধি, দুর্নীতি দমন কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একজন উপযুক্ত প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন উপযুক্ত প্রতিনিধি এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এর একজন উপযুক্ত প্রতিনিধি।
টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। সেখানে বলা হয়, টাস্কফোর্সের কার্যপরিধি হবে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ বা সম্পদ চিহ্নিতকরণ ও তদন্তে সংশ্লিষ্ট পক্ষকে সহযোগিতা করা, পাচারকৃত সম্পদ উদ্ধারে দায়ের করা মামলাগুলোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করা ও দূরীকরণে উদ্যোগ নেওয়া, বিদেশে পাচার হওয়া সম্পদ বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া, জব্দ বা উদ্ধার হওয়া সম্পদের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশ বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ, তথ্য আহরণ করা এবং পাচার হওয়া সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট পক্ষকে সক্ষমতা বাড়ানো ও অভ্যন্তরীণ সমন্বয় সাধন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, টাস্কফোর্স প্রয়োজনে সরকারি বেসরকারি কোনো সদস্য কো-অপ্ট করতে পারবে এবং কোনো দেশি বিদেশি সংস্থার প্রতিনিধি বা বিশেষজ্ঞকে সভায় উপস্থিত হওয়া সহ বিশেষজ্ঞ মতামত বা পরামর্শ দেওয়ার অনুরোধ করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী টাস্কফোর্সের কার্যাবলী সমন্বয় করবেন এবং BFIU টাস্কফোর্সকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে। এর আগে এই টাস্কফোর্স গঠন করার কথা জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD জানায়, গত প্রায় দেড় যুগে দেশীয় 19টি ব্যাংকের মাত্র 24টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমেই প্রায় 100,000 কোটি টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ। তিস্তা সোলার প্রকল্পটির মাধ্যমে উত্তর জনপদের সাধারণ খেটে খাওয়া কৃষকের জমি দখল করে টাকা না দেওয়ার অভিযোগ বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। 650 বিঘা জমির নামে গ্রুপটি অবৈধভাবে দখল করে নেয় 850 বিঘা জমি। জমির মালিকদের টাকা না দিয়ে ঘোরাচ্ছে বছরের পর বছর। অস্ত্রের মুখে ভয় দেখিয়ে দখলে নেওয়া ওইসব জমির ন্যায্য দাম দেওয়ার পাশাপাশি অবিলম্বে প্রকল্পটিতে প্রশাসক নিয়োগ সহ 7 দফা দাবি তুলে ধরার পাশাপাশি লুটেরা সালমান এফ রহমান সহ জড়িত সবার কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি তুলে ধরেন স্থানীয়রা। বিস্তারিত প্রতিবেদনে। যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংক পুঁজিবাজার খাওয়া শেষ। ঋণ খেলাপিতে বিতর্কিত বেক্সিমকো গ্রুপের বদনজর থেকে রক্ষা পায়নি তিস্তাপাড়ের আবাদি জমিও। উত্তর জনপদের সাধারণ খেটে খাওয়া কৃষকের জমিতে বেক্সিমকো গ্রুপ শেষ কোপ মারে জমি দখলের আড়ালে নেয়া তিস্তা সোলার প্রকল্পটির মাধ্যমে। আবাদি জমিকে অনাবাদি দেখিয়ে কখনো নামমাত্র টাকা দিয়ে, কখনো বা না দিয়ে 650 বিঘা জমির নামে গ্রুপটি অবৈধভাবে দখলে নেয় 850 বিঘা জমি। জমির টাকা না পেয়ে এখনো অন্তত 50 জন জমির মালিক প্রায় দিশেহারা। সোলার প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন করে কোম্পানির সরকারের কাছ থেকে টাকা বুঝে নিলেও জমির মালিকদের টাকা না দিয়ে ঘুরাচ্ছে বছরের পর বছর। অস্ত্রের মুখে ভয় দেখিয়ে দখলে নেয়া ওইসব জমির ন্যায্য দাম দেওয়ার পাশাপাশি অবিলম্বে প্রকল্পটিতে প্রশাসক নিয়োগ সহ 7 দফা দাবি তুলে ধরেছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, প্রকল্প করার সময় প্রতিষ্ঠানটির লোকজন হুমকি ও অস্ত্রের মুখে বাসিন্দাদের কাছ থেকে জমি লিখে নিয়েছিল। অন্যদিকে সোলার প্যানেলের নামে দখলে নেয়ায় জমির কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগও আছে। অন্তত 50 জন অধিবাসী ও কৃষক তাদের জমির ন্যায্য দাম না পাওয়ার অভিযোগের কথা শোনা যায়। তাদের অন্তত 10 জনের সঙ্গে কথা হলে তারা জমি হারিয়ে হতাশার কথা জানান। এসব অভিযোগের বিষয়ে তিস্তা সোলার পাওয়ার লিমিটেডের ম্যানেজার সুজাউদ্দৌলা সুজা জানান, সোলার প্যানেলে জায়গা নিয়ে মুষ্টিমেয় কিছু মানুষের অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগের মাত্রা এতটা নয় তারা যতটা বলছে। আশা করি খুব দ্রুত বিষয়গুলোর সমাধান হবে। 2017 সালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তাপাড়ের তারাপুর ইউনিয়নের দুর্গম চর লাটশালা ও চর খোর্দা এলাকায় নির্মাণ কাজ শুরু হয় তিস্তা সোলার লিমিটেডের। 2023 সালের 8 জানুয়ারি থেকে শুরু হয় সৌর বিদ্যুৎ উৎপাদন। প্রথমে ডিসি বিদ্যুৎ উৎপাদনের পর এসিতে রূপান্তরিত হয়ে তা চলে যায় মেইন কন্ট্রোল রুমে।
চলতি বছরের 7 সেপ্টেম্বর প্রকল্পের স্বচ্ছতা নিরূপণে প্রশাসক নিয়োগ করে জমি দখল ও খুনের ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি সহ 7 দফা দাবিতে লং মার্চ টু তিস্তা কর্মসূচি পালন করেছে নদীপাড়ের মানুষ। কর্মসূচি থেকে ক্ষুধা, মঙ্গা ও বন্যা প্রতিরোধে পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও দাবি জানানো হয়। অন্যদিকে জমি দখলের সময় যেসব খুনের ঘটনা ঘটেছে তাতে লুটেরা সালমান এফ রহমান সহ জড়িত সবার কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিও তুলে ধরেন তারা। তিস্তা নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল হাক্কানি জানান, এই প্রকল্পের মাধ্যমে নদীর বালু অবাধে লুটপাট চলছে। তিস্তা একটি আন্তর্জাতিক নদী, এই নদীর প্রতি বিশেষ নজর দেওয়া উচিত, কারণ এর সঙ্গে আরও 22টি উপনদী রয়েছে, কিন্তু সঠিকভাবে সমীক্ষা না করার কারণে উপনদীগুলো মরে যাচ্ছে। তিস্তা তার অস্তিত্ব হারাচ্ছে প্রতিনিয়তই। রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী 1 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত প্রতিদিন 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, রানওয়েতে ILS ক্যাটাগরি 2 সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই 14 দিন রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই সময়ে বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। তিনি জানান, এটি বিমানবন্দরের ফ্লাইট অপারেশন নিয়মমাফিক কাজের একটি অংশ। রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইন লাইটস, টাচডাউন জোন লাইটস, ইনস্টলেশন অব স্টপওয়ে, লাইটিং সিস্টেম ফর রানওয়ে 14 এবং 32 এর কাজ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতোমধ্যে নোটাম জারি করা হয়েছে। তিনি আরও জানান, বিমানবন্দরের যাত্রীদের তাদের স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে এবং সম্মানিত যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার 13600-তে কল করার পরামর্শ দেন তিনি। 2022 সালের 10 ডিসেম্বর থেকে 2023 সালের 10 জুন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের নতুন হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 2টো পর্যন্ত রানওয়ে বন্ধ করা হয়েছিল। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে 9 সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় বিমানবন্দর এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়া শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আলোচনায় রয়েছে বিষয়টি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানিয়ে চলতি সেপ্টেম্বর মাসে একাধিক দিন বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি, কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট ক্ষমতায় আসার পর 2010 সালের 15 ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়। তখন বিমানবন্দরটির নামকরণ করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। ভারতের গোয়েন্দা সংস্থা র নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকের মধ্যে এই সংস্থা নিয়ে ভীতিও আছে। এশিয়ার অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা হিসেবে ধরা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রকে। পার্শ্ববর্তী দেশসমূহ যাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত, তাদের রাজনৈতিক ও সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের মাধ্যমে ওইসব দেশের বৈদেশিক নীতি নির্ধারণে ভূমিকা রাখে গোয়েন্দা সংস্থাটি। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে।
পার্শ্ববর্তী দেশসমূহ যাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত তাদের রাজনৈতিক ও সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের মাধ্যমে ওইসব দেশের বৈদেশিক নীতি নির্ধারণে ভূমিকা রাখে এই গোয়েন্দা সংস্থাটি। 1968 সালের 21শে সেপ্টেম্বর গুপ্তচর সংস্থা র প্রতিষ্ঠিত হয়। সংস্থার প্রথম প্রধান হিসেবে নিযুক্ত হন রামেশ্বর নাথ কাউ, আর শঙ্করন নায়ার হন সেকেন্ড ইন কমান্ড। এই দুজন ছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি থেকে 250 জনকে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে বদলি করা হয়। বিবিসি জানায় 1971 সাল থেকে রামনাথ কাউ কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে রয়ের এজেন্ট বেছে নেওয়া শুরু করেন, কিন্তু 1973 সালের পর ওই সরাসরি নিয়োগের প্রক্রিয়া বদলে যায়। শুরু হয় সরাসরি নিযুক্ত কর্মকর্তাদের এক কঠিন প্রতিযোগিতা। রতে যুক্ত হতে হলে তাদের বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। রয়ের বিশেষ সচিব পদ থেকে অবসর নেওয়া রানা ব্যানার্জি বলেছিলেন 1985 থেকে 1990 সালের মধ্যে এরকম আরও কয়েকজনকে নেওয়া হয়েছিল রয়ে, যাদের নিয়ে স্পেশাল সার্ভিস গঠন করা হয়। পরে অজ্ঞাত কারণে এভাবে নিয়োগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গুপ্তচর সংস্থাটির প্রাক্তন প্রধান বিক্রম সুদ তার বই দ্য আনএন্ডিং গেমে লিখেছেন, যতদিনে কোনো ব্যক্তি আইপিএস অফিসার হচ্ছেন ততদিন তার বয়স মোটামুটি 27 বছর ছুঁতে যাচ্ছে। এর 3 বছর পর রয় যোগ দিলে তার বয়স তখন 30 বা তার বেশি। ওই বয়সে নতুন কোনো পেশায় মানিয়ে নেওয়া যে কারো পক্ষেই কঠিন। এই বয়সকালে খুব বেশি ঝুঁকি নেওয়ার পরিস্থিতিতে থাকে না কেউ। নিযুক্তির জন্য যাদের বেছে নেওয়া হলো তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়, যে কোনো একটি বিদেশি ভাষাও শিখতে হয় তাদের। প্রাথমিক প্রশিক্ষণের পরে তাদের ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরোতে রাখা হয়, যেখানে তাদের শেখানো হয় যে চরম শীতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে অন্য দেশে অনুপ্রবেশ করা যায়, কিভাবে ধরা পড়া এড়ানো যায় এসব। বিশ্বের সব দেশই বিদেশে তাদের দূতাবাসগুলোকে গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করে। র এজেন্টদের প্রায়ই বিদেশে ভারতীয় দূতাবাসে পোস্টিং দেয়া হয়। অনেক সময় ভুয়া নাম দিয়ে তাদের বিদেশে পাঠানো হয়। নানা প্রশিক্ষণ বা নাম পরিচয় বদলের পরেও পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার একটা ভয় গুপ্তচরদের সব সময় থাকে। পেশাদার গুপ্তচরদের খুব তাড়াতাড়ি চিহ্নিত করে ফেলা যায়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টার্গেট সুস্থ ধারার রাজনীতি চর্চা। এজন্য দলকে শৃঙ্খলা রক্ষার জোর দিচ্ছেন দলের নেতারা। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন সেজন্য মাঠে নেমেছে দলটির 3 অঙ্গ সহযোগী সংগঠন। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। সোমবার থেকে জেলায় দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করবেন তারা। পর্যায়ক্রমে অন্যান্য জেলাও যৌথ কর্মী সভা ও লিফলেট বিতরণ করবে 3 সংগঠন। তবে এবারে লিফলেটে শুধু ধানের শীষ প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া কোনো লেখা কিংবা কোনো নেতার ছবি থাকছে না। নেতারা বলেন, যৌথ কর্মী সভার পরে সংশ্লিষ্ট জেলার থানা পর্যায়ে ধানের শীষ লিফলেট বিতরণ হবে। এর উদ্দেশ্য হচ্ছে দলকে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ত করা, দেশ ও জনগণকে নিয়ে বিএনপির চিন্তাধারা গণমানুষের মধ্যে শেয়ার করা। হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে যৌথ কর্মী সভা শুরু করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। একই সঙ্গে দলীয় প্রতীক ধানের শীষের প্রচার প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। শনিবার থেকে যৌথ কর্মী সভা শুরু করেছে জাতীয়তাবাদী দলের 3 সংগঠন।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, বিগত 15 বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। তরুণ প্রজন্ম ভোটার হয়েও ভোট বিমুখ। অনেকেই ব্যালট পেপার কিংবা ব্যালটে ধানের শীষ প্রতীকী দেখেননি। এখন বিএনপির টার্গেট তরুণ ভোটারদের উজ্জীবিত করে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে সুস্থ ধারার রাজনীতির চর্চা করা। গতানুগতিক রাজনীতির গুণগত পরিবর্তনেও জোর দিচ্ছেন বিএনপির নীতি নির্ধারকেরা। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গণমাধ্যমকে জানান, আমরা প্রথমে বিভাগীয় কর্মসূচি করেছি, এখন জেলায় জেলায় যাচ্ছি। আমাদের নেতাকর্মীরা যাতে সংযত থাকে, মূলত কোনো বিশৃঙ্খলায় যাতে না জড়ান এবং প্ররোচিত হয়ে যাতে অপরাধ না করতে পারেন। শৃঙ্খলা নেতাকর্মীদের সতর্ক করার পাশাপাশি রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসুক, এটা আমরা চাই। আগে কোথাও গেলে শত শত মোটরসাইকেল গাড়িবহর রিসিভ করত, যা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হতো, জনভোগান্তি হতো। পরিবর্তিত পরিস্থিতিতে যাতে এসব না হয় সে বিষয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করছি। বিনা কারণে ব্যানার ফেস্টুন দিয়ে এলাকা ছেয়ে দেওয়া, পার্টি অফিস ঢেকে দেওয়ার যে প্রবণতা, আমরা সেখান থেকে বের হয়ে আসছি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। কালের কণ্ঠ সংবাদ এই পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটালে। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।